গল্প শুভমে। গল্প শুভমের 10 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প ভয়ঙ্কর জমিদার বাড়ির ঘটনা। যদি আজকের ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে শুরু করা যাক। স্যার, এই নিন চাবি। সুব্রত চাবির গোছাটা এগিয়ে দিল। চাবি নিয়ে রাজশেখর বললেন, তুমি ছাড়া এই বাড়িতে কে কে আছে কাজ করা দেখাশোনার জন্য? আমি আপাতত কেয়ারটেকারের ভূমিকা পালন করছি। চম্পার গৌরব এই বাড়িটাকে ঝেড়ে পুছে রাখে। যারা পিকনিকে আসে তাদের জন্য চম্পার গৌরব রান্না করে দেয়। তবে রাতে কেউ থাকে না, তো আমরাও এখানে থাকি না। সবাই সন্ধ্যের মধ্যে যে যার কাজ শেষ করে বাড়ি ফিরে যায়। আমাদের বাড়ি অবশ্য খুব দূরে নয়, এই বাড়ির বাউন্ডারির ঠিক বাইরে একটা ঘর আছে, সেখানেই থাকি। আসলে বাড়ি যিনি প্রথম মালিক ছিলেন তিনি এই ব্যবস্থা করেছিলেন। ঠিক আছে, তোমাকে ডাকলে যাতে পাওয়া যায় সেই ব্যবস্থা আছে তো? হ্যাঁ আছে স্যার। যে ঘরে আপনি শোবেন সেই ঘরের একটা দড়ি ঝুলছে, সেটা টান দিলেই আমার ঘরে ঘন্টা বেজে উঠবে। আমি জানতে পারবো আপনি আমাকে ডাকছেন। তুমি তো আমাকে সে আদিকালের গল্প শোনাচ্ছ, তোমার কাছে মোবাইল নেই যাতে ফোন করে তোমাকে ডাকা যায়? হ্যাঁ আছে স্যার, তবু বুঝতে তো পারছেন গ্রাম অঞ্চল তো, সন্ধ্যার পরে ভালো করে নেটওয়ার্ক কানেকশন কাজ করে না। ও ঠিক আছে, তা তুমি এখন চলে যাবে? কেন স্যার? আপনারা রাতে কি খাবেন সেটা বলে দিলে চম্পাকে দিয়ে ঘণ্টাখানিক পরে পৌঁছে দিয়ে যাব। রাজ ওর বন্ধু অনিমেষের দিকে তাকিয়ে বলল, কিরে রাজ, কি খাবি রাতে? এরকম জানলে রাতের খাবারটা বাইরে থেকে কিনে নিয়ে আসতাম। অনি বললেন, আরে অত চিন্তা কিসের, ও তো বললো রান্না করে দিয়ে যাবে। তাহলে বলেন কি খাবেন? বেশি আর কি, লুচি আর পাঁঠার মাংস কষা আর একটু গা গরম করা পানীয়। তারপর সুব্রতর দিকে তাকিয়ে বলল, কি হবে তো? হ্যাঁ হ্যাঁ হবে, আমি নিয়ে আসছি। ঠিক আছে তাহলে এসো, আমরা একটু ঘুরে দেখি বাড়িটা। আর যে ঘরে আমরা শোবো সে ঘরটা কিরকম গুছিয়ে রেখেছো তোমরা? সুব্রত চলে যাওয়ার পরে রাজ আর অনি ড্রয়িং রুম থেকে পায়ে পায়ে উঠে আসলো দোতলায়। পুরনো দিনের জমিদারদের বাড়ি গঙ্গার পাড়ে, এককালে নাকি এখানে জমিদাররা থাকতো। তারপর কোনো এক পুরুষ শহরে বাড়ি করে সপরিবারে চলে যায় সেখানে। তারপর থেকে বাড়িটা এরমভাবেই পড়ে আছে। কয়েক পুরুষের এক ছেলে, যে বর্তমানের মালিক, সে বাড়িটা ভাড়া দিচ্ছে পিকনিকের জন্য। রাজশেখর বলল, এত বড় বাড়ি দেখে শুনে রাখার জন্য প্রচুর খরচ লাগে বুঝি? সুব্রত বলল, বাড়ি ভাড়া তুলে যেটুকু আয় হয় তা দিয়ে আমাদের চলে যায়। বাড়ির ভেতরে পা রাখার পরে ওদের দুজনের মনে হচ্ছে সত্যি যেন ওরা জমিদারদের আমলে চলে এসছে। ওদের ঘরে উপস্থিত হলেন। ওরা দুজনে বেশ একটা উঁচু খাট দেখতে পেল। খাটের মধ্যে একটা পাশ বালিশ ও বালিশ রাখা আছে, ঝাড়বাতি জ্বলছে, এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। পাখার সুইচ দিতেই পাখাটা বেশ জোরে ঘুরতে শুরু করলো। ওদের ঘরে একটা লাগোয়া বাথরুম আছে, সেখানে এক এক করে ওরা ফ্রেশ হয়ে নিল। রাজ দোতলায় যে লাগোয়া বারান্দাটা আছে সেই দিকে এগিয়ে গেল। তারপর হাত দিয়ে দরজার ছিটকানি খুললেন, কিন্তু দরজাটা খুললই না। বেশ চাপ দিতে হলো ওটাকে। ঠেলে খুলতে একটা ঠান্ডা হাওয়া খেলে গেল ঘরটার ভেতরে। তৎক্ষণাৎ বাথরুম থেকে বেরিয়ে এলো অনি। অনি বললেন, রাজ, তোমার জন্য আমার একদিনের জন্য মনে হলো যেন আমি আজকে জমিদারদের বাড়ির সদস্য হয়ে উঠেছি। রাজ হাসলেন, তবে তুমিই বলো, তুমি তো আজকে আসতেই চাইছিলে না। তখন কি আর বুঝেছিলাম এত সুখ আমার কপালে নাচছে? হঠাৎ দরজায় উপস্থিত হলো সুব্রত। সুব্রত বলল, স্যার আপনাদের খাবার নিয়ে এসেছি, নিচে ডাইনিংয়ে দেবো নাকি এখানেই দেবো? নিচেই চলো, বিছানায় আর কি খাবো। চলুন বলেই সুব্রত চোখে পড়ল বারান্দার দিকে সেই খোলা দরজাটার ওপর। বলল, এটা কে খুলেছে? রাজ উত্তর দিল, আমি। ঘরের গরম হাওয়াটা যাতে বেরিয়ে যায়। সুব্রত আর কোনো কথা ও বিষয় না তুলে বলল, আসো নিচে চলুন, আপনাদের খাবার বেড়ে দিচ্ছি। নিচে ডাইনিংয়ে এসে ওদের চক্ষু ছানা বড়া হয়ে যায়। যা বিশাল এক ডাইনিং টেবিল পাতা হয়েছে, তাতে মনে হচ্ছে কয়েক 200 লোক খেতে পারবে। তবে এত লোক এখন না থাকলেও টেবিলটা কিন্তু আগের মতোই সুন্দর সাজানো গুছানো রয়েছে। ওরা দুজন এসে মুখোমুখি বসল। সুব্রত খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে খাবার দিল। তারপর বসে ওরা খেতে শুরু করলো। খাওয়া শেষ করে উঠতেই সুব্রত বলল, আপনারা হাত পা ধুয়ে ওপরে যান, আমি আপনাদের জন্য জল নিয়ে যাচ্ছি। ওরা দুজন এসে বসতেই সুব্রত জলের গ্লাস দুটো নিয়ে আসে, এসে ওদের সামনে দিয়ে দেয়। রাজ তখন বলল, অনেক ধন্যবাদ তোমাকে, তুমি আমাদের জন্য অনেক করেছো, আর থাকতে হবে না, অনেক রাত হয়েছে, তুমি এখন বাড়ি যাও। দরকার পড়লে তোমাকে পাবো তো? হ্যাঁ স্যার পাবেন, আমি তাহলে এখন আসি। শুভরাত্রি। সুব্রত চলে যাওয়ার পরেই ওরা একটু করে জলের গ্লাসে চুমুক দিল আর গল্প করতে থাকলো। হঠাৎ অনি বললেন,
বুঝলে রাজ, সবই যখন ব্যবস্থা হলো তখন জমিদারদের মতো নাচ গানের ব্যবস্থা করলে কেমন হতো? কোনোদিন তো কোনো সেরকমভাবে সুযোগ পাইনি নাচ গানের, তাই আর কি। রাজশেখর বলল, এটা কিন্তু তুমি বেশ বলেছ, কিন্তু আগে বললে হতো, এখন কি আর হবে? সুব্রতকে বললেই হতো। ও কি আর এত তাড়াতাড়ি এসবের ব্যবস্থা করতে পারবে? মনে হয় না। আহা, ওই চম্পা না কে আছে, ওই তো এসবের ব্যবস্থা করে দিতে পারতো, নাহলে ওই তো এসে আমাদের মনোরঞ্জন করতে পারতো। এই গল্পের মাঝখানে হঠাৎ করে আলো নিভে গেল। রাজ বলল, যা, লোডশেডিং হয়ে গেল। সুব্রত তো আগে বলেনি যে এখানে হঠাৎ হঠাৎ করে কারেন্ট চলে যায়, নাহলে ওকে দিয়ে 2-3টে মৌ মানিয়ে রাখতাম। এরকম বাড়িতে আলো চলে গেলে কীরকম যেন একটা অনুভূতি হয়। কি ভয় পাচ্ছ নাকি? ঠিক ভয় নয়, তুমি কি সেই আগের মতো ভীতু রয়ে গেছো নাকি? কথার মাঝখানে কিসের যেন একটা শব্দ হলো। অনিমেষ জিজ্ঞাসা করলো, কিসের শব্দটা? কোথায় শব্দ? তুমি শুনতে পাচ্ছ না? কিন্তু আমি যে পাচ্ছি একটা ঘুঙুরের শব্দ। কোথায়? ওই যে শোনো। এবার রাজও শুনতে পেল। অন্ধকারের মধ্যে দুটো যেন ঘুঙুরের শব্দ হচ্ছে। ওরা চারিদিকে তাকিয়ে খোঁজার চেষ্টা করলো কোথায় সেই শব্দর উৎস। খানিক অন্ধকারে তাকিয়ে থাকতে থাকতে ওদের অন্ধকারটা চোখে সয়ে গেল। তখন ওরা দুজন দেখতে পায় এক সাদা পোশাক পরা মহিলা সিঁড়ি বেয়ে নেমে আসছে, আর ওর নামার তালে তালে নুপুরের শব্দ উঠছে। দুজনেই চমকে উঠল। সুব্রত বলছে, এই বাড়িতে কে থাকে না, তাহলে এটা কে? মহিলাটা এগিয়ে এলো কাছে। রাজ ভয়কে পাত্তা না দিয়ে জিজ্ঞাসা করলো, কে আপনি? কিন্তু প্রশ্ন করতে করতেই ওর নিচের গলাটা এত চেষ্টার পরেও যেন কেঁপে উঠল। মহিলাটির হাসির আওয়াজ শোনা গেল। সে কি, তোমরা নর্তকীকে আহ্বান করেছো আর এখন চিনতেই পারছো না? আপনাকে কে ডেকেছে? আমরা তো ডাকিনি। ডেকেছ তো, তা কি নাচ দেখবে? কথকলি নাকি অনুয়াজ? তুমি যাও, আমরা এখন তোমাকে ডাকিনি। এখন ডাকনি, কিন্তু তখন তো ডেকেছিলে। আর আমি আমার শিশু সন্তানকে ছেড়ে আসতে চাইনি বলে আমাকে জোর করে ধরে নিয়ে এসেছিলে। আর যাতে ভবিষ্যতে ওই সন্তানের দায়িত্ব নিতে না হয় তার জন্য ওকে মেরে ফেললে। এসব কি বলছো তুমি আজব? আমরা তোমাকে চিনিই না। চেনো চেনো, তোমাদের রক্তে আছে নারীদেরকে নিয়ে ফুর্তি করা, বদমাইশি করা, আর তোমাদের কথা মতো না চললে তাদেরকে এই পৃথিবী থেকে হাপিস করে দেওয়া। সেই দূষিত রক্ত এখনো বয়ে চলেছে তোমাদের শরীরে। তাই তো এতদিন পরেও এই বাড়িতে এসে তোমাদের মনে পড়লো সেই নর্তকীর কথা। সেবার ক্ষমতার অভাবে প্রতিশোধ নিতে পারিনি, কিন্তু এবার তো ছাড়া যায় না। বলেই দুটো হাত এগিয়ে গেল ওদের গলা লক্ষ্য করে। এতটাই আক্রমিতভাবে আর এতটাই দ্রুত করল সব কিছু যে ওরা পালানোর সুযোগই পেল না। সুব্রত করে আওয়াজ তোলার চেষ্টা করলো, কিন্তু ওদের গলা দিয়ে কোনো স্বর তুটল না। ওদিকে আঙুলের ছাপ বেড়েই চলল। দু হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু ছাড়াতে পারল না। অনি আর রাজ দুজনেরই কথা আটকে গেল। গো গো করতে লাগলো ওরা, কিন্তু গলার ওপরে চেপে বসা দুটো হাত ছাড়ল না ওকে। খানিক পরে গড়িয়ে পড়ল দুজনা মাটিতে। কিছুদিন পরে পুলিশ এসে উদ্ধার করলে ওদের পচে গলে যাওয়া দেহ। অফিসার শুধু একটা জিনিসই ভাবল, এখানে এরা এলেন কিভাবে। তো আজকের গল্পটা এইটুকানি ছিল। যদি তোমাদের গল্পটা ভালো লাগে, ভিডিওটাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। আজকের গল্পটা প্রচণ্ড রহস্যজনক ছিল লাস্টের পর্বটা।